আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আদাব এবং নমস্কার। আজকে দেখলাম এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম তিনি একটি প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ব্যাপারে। তিনি বলেছেন, বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের পারস্পরিক সমঝোতা ব্যতীত শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের আইনি কোনো সুযোগ নেই। আমি আইনের লোক নই, তাই লন্ডনের একজন প্রথিতযশা ব্যারিস্টারের কাছ থেকে আমি এই বিষয়ে মতামত জানতে চেয়েছিলাম। দীর্ঘ আইন প্র্যাকটিস করা এই ব্যারিস্টার আমাকে জানিয়েছেন যে আইনের ABCD সম্পর্কে যার ন্যূনতম ধারণা আছে সে এই কথা বলতে পারে না। আইনের কোনো ধারায় শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বন্ধ করা যায় না। শেখ হাসিনা ফিরতে চাইলে ফিরবেন, কিন্তু দুই দেশের পারস্পরিক সমঝোতা প্রয়োজন। এটা একদম বলতে গেলে যে একটা রাবিশ কথা। এবং চিফ প্রসিকিউটরের আইনি দক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আমরা জানি যে তিনি বিএনপি পন্থী একজন আইনজীবী, সেই হিসেবে কোনো সমস্যা নাই, কিন্তু তার দক্ষতা প্রশ্নবিদ্ধ আগেও হয়েছে, আবার নতুন করে তার এই স্টেটমেন্টে প্রশ্নবিদ্ধ হলো। এটা যদি সরকারের বক্তব্য হয়, তাহলে আমি যে কথা গতকাল বলেছি যে সরকার কি ভয় পাচ্ছেন? সরকারের পক্ষে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন তাদের কথাবার্তাও কিন্তু সেই ভীতিটা খুব স্পষ্ট হয়ে উঠছে। শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনা আইনিভাবে মোকাবেলা করবেন তার বিরুদ্ধে চলমান মামলাগুলো, তার বিরুদ্ধে যে শাস্তি ঘোষিত হয়েছে। শেখ হাসিনা যখন দৃঢ়ভাবে এই কথা বলছেন তখন সরকারের ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এদিকে সীমান্ত কিন্তু এখনো অস্থির। আজও নাইক্ষণছড়িতে মুহুর্মুহু ড্রোন অ্যাটাক করেছে মিয়ানমারের জান্তা সরকার, এবং আজও আরাকান আর্মির অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে 2 বা 3 জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের পাহাড় এখন চরমভাবে অস্থির। এটা কতদূর গড়াবে সেটা আমাদের দেখতে হবে। কাল বলেছিলাম আমি দিল্লি এসেছি, আমি আজকে রাতেই কলকাতা যাব। আজ সারাদিন আমি ব্যস্ত ছিলাম। অনেকেই দিল্লি আসবো শুনে বলেছিলেন আমি যেন পারলে নেত্রীর সাথে দেখা করে আসি। আজ দেখা হয়েছে, 4.5 ঘন্টা আমরা তার সাথে সময় কাটিয়েছি। তিনি কেমন আছেন আমাদের সাক্ষাৎ নিয়ে আমি পরে কথা বলবো। আমার খুব তাড়া আছে, আমাকে বিমানবন্দরে যেতে হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না, এটা নিয়ে গত 2 দিন ধরে গোটা বাংলাদেশ সরগরম। ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া একদম গরমাগরম তর্ক বিতর্ক। এবং যারা শেখ হাসিনার দেশ থেকে আনন্দিত ছিলেন, জুলাই আগস্টে যাদের একটি ভূমিকা ছিল, তাদের প্রায় সকলকে আমি দেখছি না আমিনার মা এ কথা আমি বিশ্বাস করি না বলে বারবার চেষ্টা করছেন বোঝাতে যে শেখ হাসিনা ফিরবেন না। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না এটা আসলে সময়ই বলে দেবে। কিন্তু শেখ হাসিনার ফেরা না ফেরার সাথে আওয়ামী লীগের রাজনীতির আসলে খুব একটা যে ইতর বিশেষ হবে তা কিন্তু নয়। আওয়ামী লীগকে তার রাজনীতিতে ফিরতে হবে। আমি ভাবছিলাম মাত্র কয়েকদিন আগের ঘটনা, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা দীর্ঘদিন ক্ষমতা ছিলেন, প্রায় সমসাময়িক। শেখ হাসিনার পরে উনি 2011 সালে ক্ষমতা এসেছিলেন, নিয়মতান্ত্রিক ভাবে রাজনীতি করেছেন, এবং তার বিরুদ্ধে কোনো ধরনের অভ্যুত্থান বা কোনো ধরনের মিছিল মিটিং সংগ্রাম যুদ্ধের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়নি। নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তিনি গিয়েছেন, 80টা সিট পেয়েছেন। তারপরেও নির্বাচনের 80 ঘন্টা পার হওয়ার আগে তার দল ভুজবাজির মতো প্রায় উবে গিয়েছে। অধিকাংশ দলের লোকজন পালিয়ে গিয়েছে, পালিয়ে যান নাই, মানে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এমপিরা আলাদা গ্রুপ তৈরি করে ফেলেছেন। তার সাথে যে নায়ক নায়িকারা ছিলেন, মানে মমতা ব্যানার্জির এই অভ্যাস আওয়ামী লীগেরও আছে এখানে, সেই নায়ক নায়িকারা দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন। এই তুলনায় আওয়ামী লীগ ভালো আছে। মানে আওয়ামী লীগের একেবারেই যারা নায়ক নায়িকা ছিলেন, নায়িকা বাঁধন ছাড়া বাকি কেউই
এখন পর্যন্ত প্রকাশ্যে দল ত্যাগ করেন নাই। নায়ক ফেরদৌস আমাদের ঢাকার ধানমন্ডির এমপি সাহেবকে অবশ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আর অনেকে খুঁজে পাওয়া না যেতে পারে, কিন্তু এখনো তারা বলেন নাই যে আমরা এখন বিএনপিতে বা জামাতে যোগ দিলাম। ওই পরিমাণ গুপ্ত আওয়ামী লীগের ভিতরে ছিল না। সুতরাং দেখা যাচ্ছে দল হিসাবে তাদের স্ট্রাকচারটা বেটার পজিশনে আছে, তাদের সাংগঠনিক শক্তিটা অনেক বেশি ভালো অবস্থা আছে। এত কিছু পরে জুলাই আগস্টের এত যুদ্ধ জিজ্ঞাসা এবং একটা বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের পরেও তারা বেশ ভালোভাবে টিকে আছেন। আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে একেবারেই তৃণমূলের গ্রামের ওয়ার্ড পর্যায়ের যে নেতাটা কর্মীটা তাকেও কিন্তু দল ছাড়তে দেখা যায় নাই। গুপ্তদের কথা আলাদা, তারা তো আসলে দলে ছিলই না, তারা তাদের মতো করে আগে থেকে চলে গিয়েছেন। যাক, সুতরাং আওয়ামী লীগ এই দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থেকেই যাচ্ছে। আপনারা দেখবেন এখন কিন্তু সরকারে বিএনপি এবং বিরোধী দলে জামাত, কিন্তু জামাতকে নিয়ে কোনো আলোচনা নাই। বিরোধী দল বলতে এখনো আওয়ামী লীগ, যারা আসলে কোনোভাবেই তাদের অফিসিয়ালি কার্যক্রম নিষিদ্ধ আইন করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের কোনো ধরনের বৈধ রাজনৈতিক কর্মতৎপরতা নেই, মিডিয়া তাদের জন্য ব্লক করে দেওয়া হয়েছে, কিন্তু সবকিছুর পরেও আওয়ামী লীগ এখনো বিরোধী দল হিসেবে টিকে আছে বা প্রবল বিক্রমে রাজনৈতিক পরিবেশকে নিয়ন্ত্রণ করছে। যারা আওয়ামী লীগের পক্ষে আছেন এবং যারা আওয়ামী লীগের বিপক্ষে আছেন সকলেই আওয়ামী লীগ নিয়েই কথা বলছেন। এর মানে হচ্ছে এই দলটাকে চাইলেই এই মুহূর্তে মুছে দেওয়া যাচ্ছে না। সুতরাং আসুন আজকে আমরা দেখি যে যদি শেখ হাসিনা আসেন, অপ্রস্তুত আওয়ামী লীগ, বা যদি শেখ হাসিনা নাও আসেন তারপর অপ্রস্তুত আওয়ামী লীগ এইভাবে রাজনীতিতে জনমানুষের মুখে, আমার আপনার মুখে, ফেসবুকের টকশোতে এবং ইউটিউবের প্যাচালে এবং কতদিন কিভাবে টিকে থাকবে? এভাবে একটা রাজনৈতিক দল আসলে দীর্ঘদিন টিকে থাকতে পারে না। রাজনীতিতে আপনাকে সবসময় প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং আপনাকে লিডারশিপের জায়গাটা নিতে হবে। কেউ একজন কিছু একটা করে দিবে, আমি ধরি মাছ না ছুঁই পানি, কিছুই করবো না, এইভাবে আসলে রাজনীতিতে প্রোঅ্যাক্টিভ ডিসিশন না নিলে টিকে থাকা যাবে না। এই মুহূর্তে আসলে সেক্ষেত্রে আওয়ামী লীগের কি করা উচিত সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমি এখানে 5টা পয়েন্ট নোট করেছি। আপনাদের কাছে যদি মনে হয় 5টার সাথে আপনারা দ্বিমত থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আরো কিছু যোগ করার থাকে সেটা কমেন্টে জানাবেন, আমরা পরবর্তীতে হয়তো সেগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, জুলাই। আওয়ামী লীগকে জুলাই ডিল না করে রাজনীতি করা আর সম্ভব হবে না, এটা হচ্ছে বাস্তবতা। জুলাই কিভাবে ডিল হবে? জুলাইতে আসলে আওয়ামী লীগের দায়ভার কতটুকু সেটা তাকে নির্ধারণ করতে হবে, এবং আওয়ামী লীগের একটা অফিসিয়াল বক্তব্য দরকার। অনেকে বলে থাকেন আওয়ামী লীগ ক্ষমা চায় না, আওয়ামী লীগ ক্ষমা চাইবে। রাজনৈতিক বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এটার জন্য কোনো ধরনের দায় দায়িত্ব বা ক্ষমা হয়তো চাইবে না, কিন্তু আওয়ামী লীগকে বলতে হবে আসলে কি ঘটেছিল। তারা যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন, কিভাবে ষড়যন্ত্র হয়েছিল, কি হয়েছিল সেটা তাদেরকে বলতে হবে। কিভাবে এটা করা যায়? যেমন ধরুন জুলাইয়ে জাতিসংঘের একটা রিপোর্টে বলা হয়েছে প্রায় 1,500 লোক মারা গিয়েছেন, 1400 থেকে 1400 বোধ বলেছেন, 1500 লোক মারা গেছেন। এর বিপরীতে যারা আওয়ামী লীগ সমর্থক বা আরো অন্যান্যরা বলেন না না না, সরকারি হিসাবে মাত্র 865 জন লোক মারা গিয়েছে। ভাই, এখানে সংখ্যাটা ম্যাটার করে না। আপনি 1,500 লোক মারা যান বা 865 জন লোক মারা যান, এইটার জবাবদিহিতা আওয়ামী লীগ তখন সরকারে ছিল, তাদেরকে বলতে হবে কোন প্রেক্ষাপটের কারণে এই লোকগুলো মারা গিয়েছেন। 865 জন অনেক বড় সংখ্যক মানুষ। আমার কথা হচ্ছে যদি 8 জন মানুষও সরকার থাকা অবস্থায় প্রাণ হারান, এর দায় দায়িত্ব কারা নিবে, কি কারণে ঘটেছে, এই জিনিসটা পরিষ্কার একটা বয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে থাকতে হবে। অনেকগুলো মৃত্যু যাদেরকে জুলাই শহীদ বলা হয় তাদের ব্যাপারে কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। প্রথম কথা হচ্ছে 5 আগস্ট সরকার পতনের পর, সেটা যদি আমরা বলি ধরেন দুপুর 12টার পরে যে হত্যাগুলো হয়েছে, যে মারাগুলো দিয়েছেন, যে জাতিসংঘে যে 1400 বলছেন, 800 বা 900 পরেও যদি ধরি বাকি 500-600 লোক, এদেরকে কারা হত্যা করেছেন? এরা কি আগে আহত ছিলেন, পরবর্তীতে মারা গিয়েছেন, নাকি পরবর্তীতে তারা মারা গিয়েছেন? ধরে ধরে এই প্রতিটি সংখ্যাকে নিয়ে আসলে আওয়ামী লীগের একটা গবেষণা থাকা উচিত, এবং এই গবেষণাটা সুস্পষ্ট হওয়া উচিত। আমি একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরেন মিরপুরে মারা গিয়েছেন একজন তরুণী, তানহা নাম। তিনি কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর আনন্দে গিয়েছেন, গণভবনে গিয়েছেন, গণভবন থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরেছেন, মিরপুরে ফিরেছেন সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7:30টার সময় যখন তিনি জানালার পাশে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন, মানে বাসায় ফিরেছেন সারাদিনের ক্লান্ত শ্রান্তর পরে, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এই মৃত্যুর দায়ভার কে নেবে? কারণ আওয়ামী লীগ তো সকাল থেকে নাই, এবং পুলিশ, আমরা ধরে নিচ্ছি পুলিশ হত্যা করেছে, পুলিশের লোকজন একেবারে কেন্দ্রীয় যারা ছিল এরা হেলিকপ্টারে পালিয়ে গিয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। আমরা জানি অনেকেই পালিয়ে চলে গিয়েছে। এই জায়গায় থানাগুলো আক্রান্ত, পুলিশরা নিজেদের যান বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় থানায় তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, যারা পারছে তারা পালিয়ে যাচ্ছে। এই অবস্থায় পুলিশ নিশ্চয় সন্ধ্যা 7টা পর্যন্ত বন্দুক নিয়ে বসে নাই যে জানালা ধরে ধরে গুলি করবে।
এই হত্যাগুলো কেন হয়েছিল, কারা করেছিল? সাভারের যে ঘটনাটা খুবই বিভৎস একটা ঘটনা, আমরা সকলেই জানি, যেখানে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল পুলিশের গাড়িতে অসংখ্য, এবং এটা ব্যাপক আলোচিত। এই ঘটনাটা ঘটেছিল কিন্তু ক্ষমতায় থেকে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে। কেন তখন লাশ পোড়ানো হয়েছিল, এরা কি কারণে গিয়েছিলেন, থানা আক্রমণ করতে গিয়েছিলেন কিনা না, এই যে স্পেসিফিক ঘটনাগুলো, এই যে 1400 লোক হত্যার কথা বলা, এখানে কি এসআই সন্তোষ আছেন, যার কথা হবিগঞ্জের ছাত্রনেতা মাহাদি গর্ব করে বলেছেন আমরা তাদেরকে পুড়িয়েছি? এইভাবে ধরে ধরে একটা একটা করে হত্যার এক একজন নিহত মানুষের কেসগুলো স্টাডি করতে হবে, এবং এটা একটা সুস্পষ্ট স্পেসিফিক রিপোর্ট, আওয়ামী লীগের একটা বয়ান অবশ্যই অবশ্যই জনসাধারণের সামনে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু এই সকল মৃত্যুর দায়ভার নিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে, এবং এত মৃত্যুর দায়ভার নিয়ে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করা সম্ভব হবে না। কোন কারণে, কোন স্পেসিফিক কারণে কোন ঘটনাটা ঘটেছে, এইটা অবশ্যই গবেষণার মাধ্যমে বের করতে হবে। এখন অনেকে বলবেন যে ভাই, আমরা তো সকলে আওয়ামী লীগের লোকজন জেলের মধ্যে পলাতক, বাড়ি ঘরে গেলে নিজেই পিঠা খেয়ে মারা যাচ্ছি, আমরা এই গবেষণা কখন করব, কিভাবে করব? অবশ্যই এইটা দলীয়ভাবে আওয়ামী লীগ করলে হবে না, এবং এটা গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে অবশ্যই একটা তৃতীয় পক্ষ নিতে হবে। এবং আমার ভাই, আওয়ামী লীগ আপনাদের সম্পর্কে বলা অনেক টাকা পয়সা আপনারা কামিয়েছেন গত 16-17 বছর। যাই হোক, এই একটা আন্তর্জাতিক গবেষণা সংস্থা দরকার। খুব ভালো হয় যদি সাদা চামড়া হয়, বিদেশ থেকে পাঠানো হয়, নিরপেক্ষ এবং ইন্টারন্যাশনাল রেপুটেড একটা গবেষণা সংস্থা যাবে, এবং তারা গবেষণা করে বলবে যে এই ঘটেছিল। এর বাইরে আমাদেরকে জানা দরকার জুলাই থেকে আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনৈতিক ভুলগুলো হয়েছিল, এইগুলোর পিছনে কারা ছিল। কারা মনে করেন যে মানুষ যখন রাস্তা মারা যাচ্ছে তখন শেখ হাসিনাকে নিয়ে গিয়েছে মেট্রো রেলের পোড়া টেবিল দেখানোর জন্য? কারা এবং কেন ভিটিভি ভবনে আগুন লেগেছে বলে ওইখানে নিয়ে শ্রমিক আইসারদেরকে দাঁড় করিয়ে কান্নাকাটি করাচ্ছিল? কারা ধরেন ওই সময়কার যে শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটা কে লিখে দিয়েছিল, কারা ড্রাফট করেছিল, এবং কেন সেটা যথেষ্ট পরিমাণ মানুষের যেটা শোনার আকাঙ্ক্ষা ছিল সেটার মধ্যে ছিল না? এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। সুতরাং এই দায়িত্ব কতটুকু আওয়ামী লীগের, কতটুকু বহিঃশক্তির, কতটুকু ষড়যন্ত্র, কি কি ষড়যন্ত্র হয়েছিল, আমি নিশ্চিত শেখ হাসিনা এগুলো জানেন। আন্তর্জাতিক ষড়যন্ত্র কোন কোন পর্যায়ে হয়েছিল, কারা তাকে কি বলেছিল, কোন দূতাবাসগুলো থেকে, কোন গোয়েন্দা সংস্থাগুলো থেকে কোন রিপোর্ট তারা পেয়েছিলেন, কিভাবে বিভ্রান্ত হয়েছিলেন, কতটুকু সিদ্ধান্ত তাকে নিতে হয়েছিল, কিভাবে নিতে হয়েছিল, পুরো জিনিসটা যতক্ষণ পর্যন্ত ডকুমেন্টেড না হবে, যতক্ষণ পর্যন্ত একটা দলিলবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই জবাবদিহিতার দায়ের অংশটুকু আওয়ামী লীগ এড়াতে পারে না। এখন আসলে আমাদের দ্বিতীয় পয়েন্টে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের উচিত মিডিয়া স্ট্র্যাটেজি ঠিক করা। এটা খুবই উদ্ভট এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ খুব র্যান্ডম কি যেন মিডিয়া করে থাকে। প্রথম কথা হচ্ছে তাদেরকে দেশের মিডিয়া ব্লক করা হয়েছে, অবভিয়াস। এই জিনিসটা এর আগেও করা হয়েছিল, তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু আজকালকার যুগে আসলে বিধিবদ্ধ মিডিয়া ব্লক করে দিয়ে কারো বক্তব্য বা কারো কথাবার্তা প্রকাশ এবং প্রচার করা ইন্টারনেটের যুগে আসলে অসম্ভব একটা বিষয়। সেক্ষেত্রে আওয়ামী লীগ কোন ধরনের একটা কেন্দ্রীয় মিডিয়া সেট আপ তৈরি করতে হবে। আন্তর্জাতিক মিডিয়া তারা কিভাবে ডিল করবে সেটা তাদেরকে ঠিক করতে হবে, স্থানীয় মিডিয়া তারা কিভাবে ডিল করবেন সেটা তাদেরকে ঠিক করতে হবে, সোশ্যাল মিডিয়া তারা কি করবেন সেটা ঠিক করতে হবে। খুবই উদ্ভট কাহিনী আমি দেখি। যেমন ধরেন, মানে কারো প্রতি ডিসরেসপেক্ট প্রকাশ করছি না, যেমন ধরেন আওয়ামী লীগের একটা ফেসবুক পেজ আছে, এখানে প্রায় দেখি লাইভ হয়। যারা লাইভ করেন তারা হয়তো দলীয় কর্মী, তারা হয়তো এই ক্রাইসিস মুহূর্তে এসে চেষ্টা করছেন দলকে সার্ভ করতে। আমি তাদের উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু মনে রাখতে হবে একটা বড় রাজনৈতিক দলকে এগুলো প্রফেশনালি হ্যান্ডেল করতে হয়। আওয়ামী লীগের উচিত হবে প্রফেশনাল সাংবাদিক, প্রফেশনাল জার্নালিস্ট, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যারা এই কাজগুলো করে থাকেন, অভ্যস্ত, তাদেরকে দিয়ে করা। আদারওয়াইজ র্যান্ডম দুইটা লোককে বসে, তৃতীয় একজন লোক বসে কি যেন প্রশ্ন করে, কি করে না করে, দর্শকরা আসলে এটা দেখে না। কি বক্তব্য যাবে, কিভাবে যাবে, কোন ইস্যুতে বক্তব্য যাবে, এই জিনিসগুলো পরিষ্কার নয়, এই জিনিসগুলো অ্যালাইন না। এই জিনিসগুলো অ্যালাইন করা খুব জরুরি, কারণ এটা ছাড়া হবে না। আওয়ামী লীগের উচিত হচ্ছে তাদের যারা মিডিয়া পুল ছিলেন, যারা একসময় দোসর সাংবাদিক ছিলেন, তাদের সাহায্য নেওয়া, তাদেরকে এখানে ডেকে আনা। কেন ভাই, প্রায় আমি তো শুনেছি 200-250 সাংবাদিককে তখন পূর্বাচলে আপনারা প্লট দিয়েছেন। এদেরকে ডাকেন, তারা এই ক্রাইসিসের সময় এসে সার্ভ করুক, এবং তারা যদি সার্ভ না করে তাদের নাম ঘোষণা করে দেন আপনারা। তারা কে কি সুবিধা নিয়েছে আমি তো অনেককে জানি, অনেক সাংবাদিকরা জানি শেখ হাসিনা মাথায় বা পিঠ চাপড়ে দিচ্ছেন, এই ছবি ফেসবুকে দিয়ে ব্যবসা করেছেন, সচিবালয়ে দালালি করেছেন, এবং জুলাই সময় ঠিকই সপরিবারে রং বদল করে শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগের ফাঁসি চাই ইত্যাদি ইত্যাদি শুরু করে দিয়েছেন। এদের নাম তালিকা দেয় না, এরা তো ব্যাপক হারে আপনাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে। এখন আগে পিঠে খাইছে, এখন পেটে খাইছে, এখন ধরেন পিঠ দিয়ে বয়ে দিয়ে কেনা। আর এরা যদি না দেয় কোনো সমস্যা নেই, আপনারা একেবারে প্রফেশনাল এজেন্সি দরকার হলে হায়ার করেন, এক্সপার্ট হায়ার করেন, করে মিডিয়াটাকে আপনারা একটা সিস্টেমে নিয়ে আসেন। আপনাদের একটা কেন্দ্রীয় মিডিয়া সেল থাকা দরকার, একজন প্রফেশনাল সম্পাদক থাকা দরকার, তার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়া ইউনিট আলাদা থাকবে, মেইন স্ট্রিম মিডিয়া ইউনিট আলাদা থাকবে, আন্তর্জাতিক
সংবাদ সংস্থাগুলোর সাথে কারা যোগাযোগ করবেন তারা আলাদা থাকবেন, এবং তারা প্রতিনিয়ত আপনারা পরিকল্পনা করবেন কোন মেসেজটা কিভাবে যাবে। এটা যদি না করেন, বিশৃঙ্খল এবং বিচ্ছিন্নভাবে যদি আপনারা করতে থাকেন, আপনাদের বক্তব্য আসলে দেশ এবং বিদেশের কারো কাছে পৌঁছাবে না। পৌঁছালে এটা খুব কনফিউজ অবস্থায় পৌঁছাবে এবং এটার আসলে কোনো সারবত্তা থাকবে না। শুধু টিকে থাকার জন্য টিকে থাকার ডেইলি সকালে উঠে একটা কিছু করা, সেটা আসলে একটা বড় রাজনৈতিক দল বা একটা সংস্থার জন্য কোনোভাবেই ফলদায়ক না। এটা থেকে কোনো ইম্প্যাক্ট তৈরি হয় না। তৃতীয় খুবই জরুরি বিষয় হচ্ছে আপনারা জেনজিদেরকে কিভাবে ডিল করবেন। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, যেভাবেই দেখেন না কেন আন্দোলনের যারা মারা গিয়েছেন তাদের বড় সংখ্যক জেনজি, আন্দোলন যারা পরিচালনা করেছেন বলতে আমি বলছি না যে যারা ওই ডিজিএফ এর গাড়িতে গিয়ে হাসনা সার্জিস ঘোরাঘুরি করে পরিচালনা করেছে, ওই পরিচালনা ওইটা মূলত ছাত্র শিবির করেছে এদের মুখ সামনে রেখে, এটা আমরা সকলেই জানি। কিন্তু সাধারণ ছাত্রছাত্রী, তরুণ তরুণী যারা নেমেছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্রছাত্রী যারা একেবারেই সাধারণভাবে নেমেছিলেন, তাদের সাথে আপনাদের যোগসূত্র সম্পর্ক কিভাবে পুনঃস্থাপন তৈরি করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যখন জুলাই আগস্টে একেবারে আন্দোলন শুরু হয় তখন আমি ফেসবুকে বলেছিলাম যে গোটা একটা প্রজন্মকে চ্যালেঞ্জ করে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই যে পরবর্তীতে যে কাহিনীটা ঘটেছে, এই প্রজন্ম মনে করছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছেন, শেখ হাসিনার ক্ষমতার চ্যুতিটা তারা ধারণ করে থাকে। এটা কিন্তু একটা বড় স্পিরিটের বিষয়। ধরেন আমরা যারা এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমি যদি সেই সময়টা বলি, আমরা কিন্তু এর পরবর্তীতে আর এরশাদের প্রতি কোনো ধরনের মমত্ব দেখাই নাই। আজকে এতদিন পরে যদি বলেন, আমি ভেবে দেখি যে এরশাদের ক্ষমতা কিন্তু আসলে এত খুব একটা খারাপ ছিল না, তুলনা যদি করি অন্যদের সাথে, বেচারার এমন মহা কিছু ছিল না। কিন্তু ওই জেনারেশনের সাথে এরশাদের যে গ্যাপটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখনো রয়ে গেছে। সেম ঘটনা হবে জেনজির সাথে আওয়ামী লীগের, এবং সেটা আওয়ামী লীগ যদি তার মতো করে ডিল না করতে পারে, সম্পর্ক পুনঃস্থাপন না করতে পারে, এটা করার অনেক পথ আছে, বুদ্ধি আছে, কৌশল আছে, সেগুলা সকলেই জানেন। আমি জানি না আওয়ামী লীগ জানে কিনা না, বাট এগুলাকে প্রয়োগ করে এই জেনারেশনের মধ্যে তাদের বক্তব্যটা তুলে ধরার বিষয় আছে। পরবর্তী জেনারেশন হচ্ছে জেনারেশন আলফা। জেনারেশন আলফাকে এখন থেকেই সে বক্তব্যটা দিতে হবে, কারণ তারা যখন প্রাপ্তবয়স্ক হবেন তারা যাতে পুরো রাজনৈতিক পরিস্থিতিটা বুঝে তারপরে তাদের মতো করে একটা সিদ্ধান্ত নিতে পারেন। নাম্বার 4, রাজনীতি। আওয়ামী লীগের রাজনৈতিক অবজেক্টিভ আগামী 5 বছর কি হবে, তারা কি হলে কি হতে পারে, তাদেরকে যদি আইনের মাধ্যমে পুরোপুরি ব্যান করে দেওয়া হয় তাহলে তারা কি করবেন, এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে। তারা কেউ ভিন্ন নামে আসবেন নাকি তারা ব্যান হিসেবেই থাকবেন। তারা, আমি ওই যে মাঝখানে কয়েকদিন আগে একটা আলোচনায় বলছিলাম যে আমরা দেখেছি এই ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে ঘটেছে, যেখানে মূল দলটা যখন ব্যান ছিল, দীর্ঘদিন ধরে ব্লক ছিল, তখন তারা বিভিন্নভাবে পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা ভিন্ন নামে ভিন্ন কৌশলে অপারেট করে সংগঠনকে জায়গায় রেখেছেন, চাঙ্গায় রেখেছেন, চালু রেখেছেন। এই জায়গাগুলো আওয়ামী লীগ কি ভাবছে তাদেরকে ঠিক করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কারা। এখন পর্যন্ত আমি দেখি যারাই আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন জায়গায় কথাটা বলেন, যারা নেতারা আছেন, তারা সকলেই ইউনূস খারাপ, ইউনূস খারাপ, ইউনূস খারাপ বলতে থাকেন। ইউনূস খারাপ, ইউনূস সম্পর্কে জাতির মোহভঙ্গ ঘটে গেছে, ডিল ফাইনাল, ডান। ইউনূস একজন বাটপার ছিল, একজন জোচ্চোর ছিল, এটা এখন নতুন করে বারবার বলার কিছু নেই। ইউনূস পর্ব এই জাতি হজম করে ফেলেছে, এবং হজম করে ফেলেছে বলেই ইউনূসের 5 বছর থাকার স্বপ্নটা তার থাকে নাই। মানে লোকজন নির্বাচন কবে দিবা বলে অনেকটা গায়ের জোরে নির্বাচন নিয়ে এসেছে, এবং নুরুল কবিরের ভাষায়, ভাই তোরা যা, নাকে চেপে হইলো বিএনপিকে ভোট দিয়ে একটা পলিটিক্যাল সরকারের দিকে দেশকে নিয়ে এসেছে। সুতরাং ইউনূসকে টার্গেট করে এখন হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা ঘটানোর কিছু নেই। এক্ষেত্রে কি হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে সরকারে বিএনপি আছেন, জামাত আছে। জামাতে যদিও আপনারা অনেকেই বলেন সরকারের অংশ না, বাট আমিও জানি, আপনিও জানেন, সকলেই জানে আসলে কি ঘটনা। যাই হোক, সেক্ষেত্রে মানে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপির সাথে তারা কি ডিল করবে। বিএনপি মাত্র সরকারে এসেছে, তাদেরকে কি সময় দেওয়া হবে, তাদেরকে কি সহযোগিতা করা হবে, নাকি তাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ, তাদের যে কোনো কাজকে চ্যালেঞ্জ করা হবে, কতটুকু যাবে। বাট এটা মনে রাখতে হবে যে রাজনীতিতে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে বিএনপি সরকার হিসাবে, এবং সুতরাং আওয়ামী লীগকে ইউনূস পর্ব, ইউনূসের দুঃস্বপ্ন ভুলে গিয়ে বর্তমানে ফিরে আসতে হবে, এবং বর্তমানের রাজনীতিগুলোকে ডিল করতে হবে। এর মধ্যে আবার অনেকগুলো আছে মাইনকা চিপা, যেমন ধরেন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তিটাকে আওয়ামী লীগ এন্ডোর্স করবে, প্রতিরোধ করবে, প্রতিহত করবে, এবং এই ধরনের বিভিন্ন যে ব্যাপারগুলো আছে সেন্সিটিভ এবং স্পর্শকাতর, এগুলোতে আওয়ামী লীগের বক্তব্য কি হবে, কি আদৌ কি এড়িয়ে যাবে, চুপ থাকবে, এই জিনিসগুলো ঠিক করতে হবে। বাট রাজনীতি যেটাই করতে হবে সেটা বিএনপি এবং জামাতের সাথে এখনকার সময়ে মিলিয়ে তাকে রাজনীতিটা নির্ধারণ করতে হবে। আমার পঞ্চম এবং এই পর্বের শেষ জিনিসটা আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের করা উচিত, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আমরা জানি যে আগামী 2-1 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে, এবং এই বছর ডিসেম্বরের মধ্যেই সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, হয়তো উপজেলা নির্বাচনও, এটা পরিষ্কার না আমি, কিন্তু
এই নির্বাচনগুলো হয়ে যাবে। এই নির্বাচনগুলো নির্দলীয় ভাবে হবে। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে না, যদিও তারা বলছে কেন আমাদেরকে নিতে দেওয়া হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ সেই মুহূর্তে সংসদ নির্বাচন পরিচালনা করার মতো অবস্থা ছিল না। তাদের নেতারা প্রায় ১৫ শতাধিক এমপি, সাবেক এমপিরা